এই যে নিজের কজের প্রতি অনেস্ট থাকা এবং কজের পিছনে লাইগা থাকা, সেখানে এফোর্ট দেওয়া এবং তার জন্য যেই নলেজ বেস দরকার সেই নলেজ বেসটা থাকা, এইটা আমি মনে করি যে এই জেনুইননেসটা হলো হাদির সবচেয়ে বড় কোয়ালিটি। হ্যাঁ, তার যে ফিয়ারলেসনেস, যে নো ম্যাটার হোয়াট উড বি দ্য কনসিকুয়েন্স, এবং সে এই যে মানে শাহাদাতের কথা, সে মরে যেতে পারে, গুলি হইতে পারে, এবং এই জিনিসগুলো তাকে কখনো ভীত সন্ত্রস্ত করে নাই তাকে, যে আমি এই আরবান স্পিয়ার এবং সমাজে শুধু আনএক্সপেক্টেডই না, আমি হত্যাযোগ্য। হ্যাঁ, হতযোগ্য, আমার তুমি মেরে ফেলতে পারো, ইট ডাজন্ট ম্যাটার টু এনিবডি। এনিবডি তুমি ব্রুটালি মারতে পারো এবং মারার পরে তুমি উল্লাস করতে পারো। এবং আমার বিচারের দাবি এখানে ইট ডাজন্ট পে এনি অ্যাটেনশন টু এনিবডি। এবং এই যে 1.5 বছর সে যেই অসাধারণত্ব নিয়া যেইভাবে তার নিজের কজের জন্য কাজ করছে, এটা আই এনভি হিম ফর দ্যাট। হাদিকে নিয়ে এখন তো মানুষের অনেক আগ্রহ। হাদির বেড়ে ওঠা বা হাদি যে হাদি হয়ে উঠলো, এটা ঠিক কীভাবে হইলো? যেমন এখন হাদির জানাজার বা হাদির এই হত্যা চেষ্টা এবং পরে হাদির শাহাদাতের পরে এটা একটা কমন স্লোগান হয়েছে যে হ্যাঁ, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, এরকম মানে আমরা হাদি হব, এটা খুব একটা কমন স্লোগান, অ্যাসপিরেশন এখন আমাদের ইয়াংদের মধ্যে, তরুণদের মধ্যে এই জিনিসটা আছে। বাট এই জিনিসটাকে আসলে আমরা যদি বুঝতে চাই যে আসলে হাজার হাজার বা কয়েক লাখ বা কোটি তরুণ তো আছে আমাদের দেশে, তার মধ্যে হাদি তো একজনই ছিল, আল্লাহ তার শাহাদাত কবুল করুক। এবং তার যেই জানাজাতে আমরা দেখলাম যে ওভার 1 মিলিয়ন পিপল আসছে, এবং ওই জিনিসটা আমার কাছে সিগনিফিকেন্ট এই জন্য যে পলিটিক্যাল পার্টিগুলা যখন মানুষজন নিয়ে আসে, তাদের একটা শো অফ করার টেন্ডেন্সি থাকে, তারা শো অফ করবে, তারা টাকা পয়সা দিয়ে বিভিন্ন পারপাস তারা ফুলফিল করার জন্য তারা মানুষ নিয়ে আসে। বাট হাদির জানা যায় মানুষজন আসছে অর্গানিক্যালি, তারা জানছে, তারা হাদিকে ভালোবেসে, হাদির চিন্তাকে তারা ভালোবেসে, হাদি অ্যাজ এ পার্সনটাকে ভালোবেসে তারা আসছে। সো এই যে একটা ক্যারেক্টার, এই যে একটা মানুষ আমাদের মাঝে ছিল, আল্লাহ তাকে নিয়ে গেছে, তাকে বোঝা এবং তার বেড়ে ওঠাটা বোঝা, যারা আমরা হাদির কজকে আগায় নিতে চাই, যারা আমরা মনে করি যে আমাদের নেক্সট জেনারেশন হাদির মতো হবে, আমাদের বাচ্চারা, আমাদের ভাই, আমাদের ছোট ভাই, তারা হাদির মতো হবে, তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে হাদিকে বোঝাটা, হাদির আপব্রিঙ্গিংটাকে বোঝাটা ইম্পর্টেন্ট, যে হোয়াট মেক্স হাদি দ্য পার্সন উই স, এবং যে শাহাদাত বরণ করলো। তো এই ক্ষেত্রে আপনি কোন জায়গা থেকে কোনটাকে আপনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করবেন ওর আপব্রিঙ্গিং এর ক্ষেত্রে? আমি ফার্স্ট যদি ওরা ডিফাইন করি, দেখো হাদি তো ঢাকা 8-এ নির্বাচন করবে ঘোষণা দিচ্ছে এবং নির্বাচনের জন্য এক ধরনের ক্যাম্পেইন করতেছিল, তাই না? কিন্তু ওর বড় পরিচয় কিন্তু ওর এই নির্বাচন, ইলেকশন এই জায়গায় না। ওর বড় পরিচয় হলো তার যে কালচারাল ফাইট, তার তোমার ইনকলাব মঞ্চ, যেটার মধ্য দিয়ে সে বাঙালি মুসলমানের কালচারকে রিভাইভ করতে চাইছে আমাদের পাবলিক স্ফিয়ারে, তাই না? যে তুমি বাঙালি মুসলমানের জীবনের যে কালচার, যেভাবে সে কথা বলে, যেভাবে সে চলে, তার দুঃখ, তার শোক, তার যেই তোমার উদযাপন, তার যে উৎসব, এটা যেন আমার মেইন স্ট্রিম কালচার এসে দাঁড়ায়, এখানে যেন থাকে। এই যে ফাইটটা সে লড়তে গেছে, এই ফাইটটা আমি মনে করি এটা ওর ডেফিনেশন, মানে আমি যদি ওর ডিফাইন করতে চাই। এবং এই ডেফিনেশনের জায়গায় কয়েকটা জিনিস দেখো, এই কাজটা সে একটা কমিটমেন্ট সহকারে করে গেছে। জুলাইয়ের পরে যখন ধরো কেউ রাজনীতি করতে গেছে, কেউ নানান জায়গা থেকে নানান ধরনের নিজের মতো করে ব্যক্তিগত স্বার্থের দিকে গেছে, কিন্তু সে একলা এই ফাইটটার পিছনে রয়ে গেছে। এবং ইটস নট সিম্পল। ধরো নর্মালি এটা বলাটা খুব সহজ, কিন্তু তুমি একটা ফাইট নিজের করে নিয়া সেই ফাইটের পিছনে তুমি তোমার জীবনের মানে এই 1.5 বছরের পুরাটা সময় তুমি এখানে দিবা। তোমার সংসার আছে, তোমার সন্তান আছে, তোমার চাকরি আছে, কিন্তু তার সব কিছুর উপরে তোমার এই কমিটমেন্ট এবং এই ফাইটটা। তুমি হয়তো খুব সকালবেলা ফজরের নামাজ পড়তে বের হয়ে গেলা, আর হয়তো বাসায় ফিরলা তুমি সেই এশার নামাজের পরে, অথবা রাত 12টায় তুমি বাসায় ফিরলা, আবার সকালে তুমি উঠে চলে যাচ্ছ। এবং দিনের পর দিন এই কাজটা করাটা কিন্তু খুব খুব ছোট নয়। আমি মনে করি যে ওর এই কালচারাল ফাইট এবং তার এই কমিটমেন্ট এবং এই কাজটা করতে যায় তার যে অনেস্টি, এটা হচ্ছে তার এই ইন্টিগ্রিটি, এটা হচ্ছে তার ডেফিনেশন, রাইট। এবং তার যে ফিয়ারলেসনেস,
তার যে ফিয়ারলেসনেস, যে নো ম্যাটার হোয়াট উড বি দ্য কনসিকুয়েন্স, এবং সে এই যে মানে শাহাদাতের কথা, সে মরে যেতে পারে, গুলি হইতে পারে, এবং এই 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 জিনিসগুলো তাকে কখনো ভীত সন্ত্রস্ত করে নাই তাকে, না, নট অ্যাট অল, এবং বরং বরং এবং এটা তার অ্যাসপিরেশন ছিল। অ্যাসপিরেশন অনেকগুলো আলোচনার মধ্যে সে স্পষ্টভাবে বলছে যে সে তোমার শাহাদাতের প্রত্যাশী। হ্যাঁ, এবং 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 মানে খুব মানে মানে কি বলবো আমার, মানে কীভাবে মানে সে এভাবে বলতো যে মানে খুব একটা বড় মিছিল হচ্ছে, হ্যাঁ, এবং সেই মিছিলের অগ্রভাগে আমি আছি, এবং একটা বুলেট আসলো, আমি মারা গেলাম। এই যে জিনিসটাকে সে মানে দ্য রিস্ক ওয়াজ দেয়ার, কিন্তু এইটাকে সে এমন একটা জায়গায় তার স্পিরিচুয়াল এবং বিলিফের জায়গা থেকে এমন একটা জায়গায় গিয়ে সে ওই রিস্কটাকে ডিফাইন করছে, রিস্কটাকে সে এমপ্রেস করছে, করে সে জিনিস সে তার ফাইটটাকে সে চালাই গেছে। সো দিস ইজ আই থিঙ্ক যে ইনক্রেডিবল। এটা আমার বোধ হয় যে আমি মনে করি আরো মানে একটা লম্বা সময় এটা আমাদের হিস্ট্রির পার্ট হয়ে গেছে, এবং ফর এ ভেরি ভেরি লং টাইম এটা ইন্সপিরেশনাল হবে, মানে জেনারেশন আফটার জেনারেশন তোমার কাজের জন্য ইন্সপিরেশন হবে। আমি যদি তোমার আর্লিয়ার কোশ্চেনে যাই, যে আমি ওর আপব্রিঙ্গিং এর জায়গা থেকে যদি দেখি যে এই কালচারাল ফাইটটাকে সে কীভাবে আত্মস্থ করলো, কোন জায়গা থেকে, তো প্রথম পয়েন্ট হবে ওর পরিবার, যেই পরিবারে সে বড় হয়েছে, ওর বাবা এবং মা, তাদের এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন এবং পার্সোনালিটি ছিল। বেশ কিছু ইন্টারভিউতে ওর লাইফের উপর বাবার হিউজ প্রভাব ছিল, সে প্রভাব সেটা, এবং বাবাকে নিয়েও খুব 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 ইমোশনাল একটা কবিতাও আবার আছে। আমি তো অত ভালো কবিতা পাই না বা মনে নাই, বাট ভালো হইতো যেটা নিয়ে আসতাম আজকে। বাট ওই মানে বাবাকে নিয়ে সে মানে বাবা ছিল তার হিরো টাইপের, এবং তার বাবা তার মেন্টরও ছিল, মেন্টর, রাইট, মেন্টর, মেন্টর, এবং তার বাবাই তাকে এই অ্যাক্টিভিজমের ড্রিম দেখাইছে, এবং তার মাও একজন অসাধারণ মহিলা, যিনি প্রচুর পড়াশোনা করতেন, নানান বিষয়ে তার ইন্টারেস্ট ছিল। তো এই আপব্রিঙ্গিংটা আমি মনে করি যে তার মানে ফ্যামিলি ইজ দ্য বিগিনিং অফ এভরিথিং। তো আমার বোধ হয় যে তার বাবা এবং মা যেই ড্রিমটা দেখছেন, সেই ড্রিম এবং সেই মেন্টরিংয়ের মধ্য দিয়ে সে এতদূর পর্যন্ত আসছে, এটা একটা বড় জিনিস। সেকেন্ড হলো ওর পড়াশোনার ব্যাকগ্রাউন্ড। হাদি পড়াশোনা করছে মাদ্রাসাতে, এবং সে যে মাদ্রাসাতে পড়াশোনা করছে সেই মাদ্রাসাটা তোমার খুব কালচারালি তোমার অ্যাডভান্স এবং অ্যাক্টিভ মাদ্রাসা ছিল। তো ওইখানে তার একটা বড় ধরনের গ্রুমিং হয়েছে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে। এবং এরপরে এটা কিন্তু ইন্টারেস্টিং না, মাদ্রাসা কালচারালি হওয়া, যেটা হাদি নিজেও বলছে যে মানে একটা মাদ্রাসাতে এত ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস হওয়া, যেটা হাদি পাইছে, এবং তার মানে হচ্ছে যে মানে কোন এডুকেশনাল এনভায়রনমেন্টে আমরা আমাদের বাচ্চাদেরকে দিচ্ছি, সেটা ইম্পর্টেন্ট। তবে এটা কিন্তু মানে এটা মানে তোমার একেবারে যে খুব রেয়ার তা না, কিন্তু আরও অনেক মাদ্রাসায় এরকম তোমার কালচারাল ইনস্টিটিউশন আছে বাংলাদেশে। মানে মাদ্রাসা কিন্তু অনেক অ্যাডভান্স, বাংলাদেশে অনেক মাদ্রাসা অ্যাডভান্স, এবং ধরো যে মাদ্রাসার ছাত্ররা যে এখন মেইন স্ট্রিমে আসতেছে, এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের যে প্রচন্ড ব্রিলিয়ান্ট, এবং তুমি ধরো যে তাদের মধ্যে দিয়ে যে কালচারাল রিভাইভাল হইতেছে আমাদের দেশে। আমি এই যে মানে এর আগের আলোচনা আমরা যেটাকে হোম কামিং বলতেছি না, তা আমি মনে করি যে এই যে মাদ্রাসার ছাত্ররা মেইন স্ট্রিমে আসতেছে, এইটার মধ্যে দিয়ে বাংলাদেশের হোম কামিং হইতেছে। এটার মধ্যে দিয়ে তুমি তোমার অরিজিনে তুমি ব্যাক করতে, উই আর রিক্লেমিং আওয়ার আইডেন্টিটি। এক্স্যাক্টলি। তো এটার মধ্যে দিয়ে এটা হইতেছে। তো সেই মাদ্রাসা থেকে এর পরের ধাপটা আমি মনে করি সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলো, তখন দিস দ্য ফার্স্ট টাইম হি আন্ডারস্টুড যে তার মাদ্রাসার আইডেন্টিটি এইখানে একটা ডিসক্রিমিনেশন তৈরি করতেছে, এবং এইখানে সে যেই ডিসক্রিমিনেশনের শিকার হয়েছে, এই ডিসক্রিমিনেশনের সাথে আমাদের আরবান স্ফিয়ার, এই ডিসক্রিমিনেশনের সাথে যে এখানকার পলিটিক্স, এবং এই ডিসক্রিমিনেশনের সাথে যে আমাদের হিস্ট্রি, এবং এই ডিসক্রিমিনেশনের সাথে যে আমাদের সাহিত্য এবং কালচার জড়িত, এই পুরো জিনিসটাকে আমার মনে হয় যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে আত্মস্থ করছে। তার যে পড়াশোনা, তার ব্যক্তিগতভাবে আমি প্রচুর জায়গায় দেখলাম, এক জায়গায় সে নজরুলকে কোট করতেছে, তোমার জসিমউদ্দিনকে কোট করতেছে, আল মাহমুদকে কোট করতেছে। তো তার একটা ভাস্ট পড়াশোনা ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর তার নিজের পার্সোনাল ডিসক্রিমিনেশন হিস্ট্রিটাকে সে এই পড়াশোনা এবং হিস্ট্রির সাথে মিলাইছে। এবং এইখানে আরও কয়েকটা জিনিস কন্ট্রিবিউশন করছে। একটা হলো যে আওয়ামী লীগের সময়ে যখন এই কালচারাল বিভাজন এবং এই কালচারাল আইডেন্টিটির পার্থক্য যখন একটা ফ্যাসিজমের জায়গায় যায় দাঁড়াইলো, এটাকে সে ফার্স্ট হ্যান্ড দেখছে তার নিজের লাইফের পাশাপাশি। বিশেষ করে ধরো শাহবাগের এগেনস্টে যখন শাপলা হইলো, এবং সে শাপলা যখন গণহত্যা হইলো, এই দেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা যখন ঢাকায় এসে দাঁড়াইলো এবং তাদেরকে নির্বিচারে গুলি করলো, এবং বাংলাদেশে কেউ খুব মাইনরিটি অল্প কিছু ব্যতিক্রমবাদে আর কেউ তার মানবাধিকারের পক্ষে দাঁড়ায় নাই।
তাই না? এই নির্বিচারে গুলি করারে তোমার তারা হলো এটার উদযাপন করছে। রাইট। এই ডিসক্রিমিনেশনটা আমি মনে করি যে তার মধ্যে অন্তরের মধ্যে গাইতে গেছে। দিস দ্য ফার্স্ট টাইম সে দেখলো যে আমি এই আরবান স্পিয়ার এবং সমাজে শুধু আনএক্সপেক্টেডই না, আমি হত্যাযোগ্য। হ্যাঁ, হতযোগ্য। আমার তুমি মেরে ফেলতে পারো, ইট ডাজন্ট ম্যাটার টু এনিবডি। এনিবডি তুমি ব্রুটালি মারতে পারো এবং মারার পরে তুমি উল্লাস করতে পারো। এবং আমার বিচারের দাবি এখানে ইট ডাজন্ট পে এনি অ্যাটেনশন টু এনিবডি। এইটা আমি মনে করি যে তার মধ্যে এই কালচারাল ফাইটটাকে একেবারে তোমার আত্মস্থ করছে। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি জাস্ট আপনার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে ওর যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেমন যেটা ও রিপিটেডলি ওর বিভিন্ন ইন্টারভিউতে বলছে, সেটা হচ্ছে যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে যে প্রথম যেই ভর্তি হইল পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে, প্রথম দিনে সে তার কোনো এক ম্যাডাম তার কোনো একটা কোয়েশ্চেন, মানে ওই ম্যাডামের একটা কোয়েশ্চেনের অ্যান্সার হাদি দিছে এবং এটা ম্যাডামের পছন্দ হয় নাই। যাই হোক, সেই ম্যাডাম ফেল্ড চ্যালেঞ্জ বিকজ মানে হাদি তার একটা ভুলকে ধরাই দিয়েছিল আর কি, একটা প্রোনাউন্সিয়েশন বা হোয়াটএভার। তারপরে সেই ম্যাডাম তাকে ফার্স্ট বেঞ্চ থেকে তাকে লাস্ট বেঞ্চে পাঠাইছে যে যাও তুমি এখন থেকে পিছনে বসবা। এবং মানে তার যে অ্যাটায়ার ছিল, হাদির যে অ্যাটায়ার, তার যে পাঞ্জাবি, তার যে টুপি, তার যে দাড়ি, এগুলো নিয়ে তখন বলছে মাদ্রাসা থেকে আসছে, গ্রাম থেকে আসছো, তোমার এত বড় সাহস, তুমি ইয়ে করো, আমার ভুল ধরো, এই সেই। এবং ওই মহিলা এই কথা বলছে যে আমি তোমার লাইফ হেল করে দিব। আপনি চিন্তা করেন যে কি পরিমাণ গ্রাজ থাকলে ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট যে প্রথম ক্লাসে আসছে, দ্যাট ওয়াজ দ্য, মানে প্রথম ক্লাসটা কত একটা আনন্দ নিয়ে আমরা ক্লাসে চাই, ঠিক না? বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম, আমার এখনও মনে আছে তো প্রথম দিনে আমার ক্লাসে কী হয়েছিল। তো সেইখানে আই থিঙ্ক যে দ্যাট, এবং হাদি এটা পরে তার ইন্টারভিউতে বলছে যে দ্যাট শেপড হিম সো মাচ, এবং যে সে বলছে যে এরপরে সে পড়াশোনার প্রতি সে খুব একটা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্রতি তার আগ্রহ অনেকটা চলে গেছিল। এবং দ্যাট টাইম হি স্পেন্ট এ লট অফ হিজ টাইম আপনার আদার পড়াশোনা করার। আমার মনে হয় যে ওটা ওর মধ্যে একটা কোয়েস্ট তৈরি করছে এই কালচারাল কনফ্লিক্টের মূলটা কোথায় এটা বোঝার জন্য, এবং কিভাবে এটাকে ওভারকাম করা যায় আমার বোধহয় সেই অ্যাক্টিভিজমটাকে বোঝার জন্য। এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখো, মানুষ যখন অপ্রেসড হয় তখন দুইটা জিনিস হয়। একটা হলো যে তুমি এটা ফাইট ব্যাক করতে পারো, অথবা তুমি গিভ আপ করতে পারো, অথবা ইউ ক্যান বি এ মানে ভিকটিম যখন আবার অপ্রেসর হয়। হ্যাঁ, আবার এক্স্যাক্টলি। আবার অনেক সময় লোকেরা কিন্তু গিভ আপ করে, হ্যাঁ, গিভ আপ মানে সেলফ সেন্সর করে ফেলে, এক্স্যাক্টলি সেলফ সেন্সর করে ফেলে। তো আমার মতে যে হাদির ক্ষেত্রে এটা অসাধারণ জিনিস যে এই জায়গা থেকে সে আসলে এইটাকে তার নিজের জীবনের ফাইট হিসেবে নিচ্ছে। এবং হ্যাঁ, এবং এই ডিসক্রিমিনেশনের শিকার যেহেতু সে নিজে হয়েছে, সে চিন্তা করছে যে আমি যদি এটাকে ইনস্টিটিউশনালি সলভ করতে পারি তাহলে এই ডিসক্রিমিনেশনের শিকার আর 10 জন আর কখনো হবে না। এক্স্যাক্টলি। এবং ওই দিন, যেই দিন তার ক্লাসে এই ঘটনা ঘটে, তার ক্লাসমেটরা তাকে পরামর্শ দিচ্ছে যে তুমি তোমার ড্রেস চেঞ্জ করে আসো, দেন ইউ মাইট হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স। এবং সে মানে ওর মধ্যে একটা প্রচণ্ড বিদ্রোহী টেন্ডেন্সি, আমরা তো গত 1.5 বছরে দেখলাম, একটা প্রচণ্ড বিদ্রোহী টেন্ডেন্সি ছিল। এবং সেইখান থেকে সে রিফিউজ করছে যে না, সে বলছে না, আমি তো এটা কখনো করবো না। এই যে তাকে বলছে যে তুমি তোমার ড্রেস চেঞ্জ করে আসো, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে আরো অনেকের গল্প তোমার। এটা খুব ইন্টারেস্টিং সোশ্যোলজিক্যাল স্টাডি হইতে পারে যে ধরো মাদ্রাসা ছাত্ররা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতেছে তখন তারা কোন ধরনের তোমার কালচারাল অপারেশনের মধ্যে দিয়ে যাইতেছে এবং এটা কিভাবে তাদের মাইন্ডসেটের উপর ইম্প্যাক্ট করতেছে, এটা কিন্তু খুব একাডেমিকলি এবং সিস্টেম্যাটিকলি দেখার আমার পরিচিত, মানে আমার সার্কেলের মধ্যে এরকম মাদ্রাসার আমার ফ্রেন্ডরা আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে অ্যাট সাম পয়েন্ট সে তার দাড়ি কেটে ফেলছে এবং কোনোদিনও সে পাজামা পাঞ্জাবি পরতো না, বিকজ অফ হিজ এক্সপিরিয়েন্স, বিকজ অফ দেয়ার এক্সপিরিয়েন্স, যে এত বুলিংয়ের শিকার হয়েছে তারা যে সে এই জিনিসটা সে কখনোই ব্রট আপ করতে চাইতো না যে সে মাদ্রাসা থেকে আসছে। এবং মানে ওই যে কালচারাল এলিমেন্টগুলা, দাড়ি বলেন, টুপি বলেন, অথবা পায়জামা পাঞ্জাবি, ওগুলো সে কমপ্লিটলি ছেড়ে দিয়েছে। এবং আমি সারপ্রাইজড হয়েছি এরকম 2-1 জনের পরে জেনে যে এই, যেমন আমার এক ডিপার্টমেন্ট এক সিনিয়র ভাই ছিল, তো উনি এখন আমেরিকায় পিএইচডি করে একটা জায়গায় খুব ভালো একটা জায়গায় পড়ায়। তো আমি পরে যখন জানছি উনি মাদ্রাসা থেকে আসছে, মানে দ্যার ইজ নো ওয়ে ইউ ক্যান টেল যে এই মানে সে মাদ্রাসা থেকে আসছে, কারণ সে সব ট্রেসগুলা তাকে মুছে ফেলতে হয়েছে অথবা মুছে ফেলছে সে।
সো এটা আপনি যেটা বললেন যে এটা অনেকের লিভড এক্সপিরিয়েন্স। না, এটা স্বাভাবিক এবং এখানে আমার বোধ হয় যে ওসমান হাদির এক্সট্রাঅর্ডিনারি জিনিসটা হলো যে সে এইটাকে তার ফাইট হিসাবে পিক করছে। এক্স্যাক্টলি। দ্যাটস দ্য থিং, রাইট? উই নিড টু লার্ন ফ্রম ইট। এবং খুবই খুবই ফানি। আপনার ধরেন ওই কোন একটা ওর আরেক টিচারের গল্প সে বলছে যে সেই টিচার কোনো মানে ওর নাম জানতো না, হঠাৎ করে ওকে ডাকছে ওই হেফাজতের ওই অ্যারাউন্ড দ্যাট টাইম। তো ওর নাম জানতো না, বা ওকে ডাকবে কি নামে ডাকবে, টিচার ওই ভদ্র মহিলা মনে হয় উনি ডিপার্টমেন্টের চেয়ার ছিল আর কি। বাট হাদি ওয়াজ মানে হাদি বলছে মানে উনি ভালো ছিল, সবাইকে তুই করে ডাকতো। তো হাদিকে ডাকছে, এই হেফাজত এদিকে আয়। তো হাদি আপনি দেখেন যে হাদির মধ্যে দ্য পার্সোনালিটি হি হ্যাড, এরপরে একদিন ফোনে না আমি একটু দেখো তার মানে দেখো আওয়ামী লীগের সময় এই কালচারাল ফেস্টিভ্যাল এমন একটা হাইটে উঠছে যে তুমি একজন স্টুডেন্টের এই হেফাজত বলে তুমি ডাকতে পারো। এক্স্যাক্টলি। মানে যারা আজকে ধরো এই তরুণদের মানে বিক্ষুব্ধতা দেখা যারা আজকে বলে যে মানে আমি বুঝতে পারতেছি না কেন হইতেছে, এক্স্যাক্টলি, they should listen more. Of course. They should listen more and they should pay attention. কারণ তুমি এর সাইকোলজি না বুঝলে তো তুমি কখনোই তার সাথে ডায়লগে যেতে পারবে না। If you don't understand them, you cannot sit with them and discuss with them. তাই না? এক্স্যাক্টলি। এবং ধরেন এই যে ওইটা শেষ করি, এরপরে কিছুদিন পরে সম্ভবত হাদি ওই ম্যাডামকে ফোন দিয়েছে কোনো একটা কারণে। তো এখন ম্যাডাম তো ওর নাম জানে না, হাদিও চিন্তা করতেছে আমি এখন কি বলবো, আমি কে। তখন হাদি ফোনে ম্যাডাম জিজ্ঞেস করছে যে হ্যাঁ কে, মানে কে তুমি? ম্যাডাম আমি তো হেফাজত। এই তো এনিওয়েজ, তো হাদি তখন বলতেছিল যে মানে এক্স্যাক্টলি মানে হাদির সাথে অন্যদের যেটা ডিফারেন্স, যেটা হাদির মধ্যে একটা প্রচণ্ড বিদ্রোহী সত্তা ছিল এবং সে প্রচণ্ডভাবে সে মনে করছেন আমি এটাকে ওন করবো, আমি এটাকে, যেমন আমি হেফাজত এই কথাটা বলা, সে বলছেন আমি এটাকে ওন করবো, আমি এটাকে ওন করে আমি এই মানে এরপরেই যে আপনি যেটা বলেন যে তার যে ফাইট যে সে পিক করছে, সে ভাবছে আই হ্যাভ টু ক্রিয়েট স্পেস ফর মি। এবং এখানে মনে হয় যে আরও একটা এরপরে মানে আমি যদি ওর গঠন প্রক্রিয়ার দিকে দেখি, তারপরে জুলাইয়ের গণ অভ্যুত্থান আমার মনে হয় যে তার এই ফাইটটার উপরে আরেকটা ইম্প্যাক্ট রাখছে, যে ম্যাসিভ ইম্প্যাক্ট। জুলাইয়ের সময় সে মাঠে ছিল, সে সহযোদ্ধাদেরকে তার সামনে তোমার গুলি খেয়ে মৃত্যুবরণ করতে, শহীদ হইতে দেখছে। তো এই সহযোদ্ধার শাহাদাত এইটা তার উপর একটা বিশাল ইম্প্যাক্ট ফেলছে। যারা শহীদ হয়েছে তাদের পরিবার, যারা আহত হয়েছে তাদের পরিবার, এদের সাথে সে এক্সট্রিমলি কানেক্টেড ছিল। আমি অনেকগুলো ইন্টারভিউতে তারে একেবারে ইভেন্ট ধরে স্মৃতিচারণ করতে দেখছি। যেমন কোনো একটা ইন্টারভিউতে তারা প্রশ্ন করতেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, সে বলতেছিল যে এই প্রশ্নের উত্তর তো আমার দেওয়ার কথা না, এই প্রশ্ন তো আমাদেরকে জিজ্ঞেস করতে হবে এই শহীদদের পরিবারকে, এই প্রশ্ন তো জিজ্ঞেস করতে হবে যে হাত হারাইছে তারে, এই প্রশ্ন তো জিজ্ঞেস করতে হবে যে পা হারাইছে তারে, এই প্রশ্ন তো জিজ্ঞেস করতে হবে যে গুলি খাইছে তারে, এই আহত তাদের সাথে আমাদের কথা বলতে হবে, দে হ্যাভ এ সে ইন দেয়ার। তো আমার মতে যে জুলাই গণ অভ্যুত্থানের সময় তার এই গণ অভ্যুত্থানের মধ্যে থাকা, এই সহযোদ্ধাদের স্যাক্রিফাইস এবং শাহাদাত দেখা, এই আহতদের সাথে তার জেনুইনলি কানেক্টেড হওয়া, তাদের পরিবারের সাথে কানেক্টেড হওয়া, দ্যাট হ্যাজ এ ভেরি গ্রেট ইম্প্যাক্ট অন হিজ মাইন্ড, যেটার কারণে সে জুলাইয়ের পরে এই টোটাল কজ এবং আন্দোলনের পিছনে তার সবটুকু উজাড় করে দিতে পারছে। এক্স্যাক্টলি। এবং আপনি যেটা বললেন যে ওর ওর আশেপাশে অনেককে সে নিজের মানে একদম সামনে সে মারা যেতে দেখছে গুলিতে পুলিশের ইয়েতে। সো দ্যাট, বাট আই থিঙ্ক মানে জুলাইতে যারা একদম এরকম সম্মুখ সারিতে ছিল অনেকের মতো এটা মানে হি থট হি ওয়াজ লিভিং এ বোনাস লাইফ, যে ওকে আমি মানে যেমন একটা ইন্টারভিউতেও বলছে যে হ্যাঁ ওই গুলিটা তো মানে আমার মাথায় এসে লাগতে পারতো, জুলাইয়ের সময়ের একটা স্মৃতিচারণ করতে গিয়ে সে এই কথাটা বলছিল আর কি। তো না, অফকোর্স আপনার শাহবাগ, শাপলা, তারপরে জুলাই এবং তার নিজের লাইফের যে এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো ওকে প্রচণ্ডভাবে মানে ওসমান হাদিকে এখন দেশের মানুষ চিনে, সেই ওসমান হাদি হয়ে ওঠার পিছনে এই মানে হিজ ইভেন্টগুলা মানে প্রচণ্ডভাবে একটা রোল প্লে করছে। কিন্তু এখন ধরো একটা বড় প্রশ্ন হলো যে মানে এখান থেকে আমাদের লার্নিং পয়েন্টগুলো কি, তরুণ প্রজন্মের জন্য লার্নিং পয়েন্টগুলো কি, তুমি মানে কোন জায়গা থেকে
তারে ফলো করতে চাইবা, তার কাছ থেকে শিখতে চাইবা। তার মধ্যে একটা বড় জিনিস হলো যে তার অনেস্টি এবং রিলেন্টলেসলি কাজের পিছনে লাগা থাকা। আমার বোধ হয় যে এইটা অত্যন্ত কঠিন কাজ, এটা সবাই করতে পারে না, কিন্তু তুমি যদি ইফ এনিবডি ওয়ান্টস টু মেক এনি ডিফারেন্স দে হ্যাভ টু ডু ইট। দেখো জুলাইয়ের পরে একটা সার্টেন টাইমে সে ইনকলাব মঞ্চে আসলো, এটারে বিল্ড আপ করলো এবং ইনকলাব মঞ্চের এজেন্ডার মধ্যে সে প্রিসাইসলি লাগা থাকলো, তাই না? এবং এটাকে সে মানে কাইন্ড অফ মানে এটা তার ব্রেইন চাইল্ড এবং তার নিজের হাতে গড়া জিনিস। এবং সে যখন রাজনীতিতে গেল তখন রাজনীতিতে সে কোনো দলের হয়ে গেল না, সে স্বতন্ত্র হিসাবে গেল এবং সেখানে তার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি সে নতুন করে সাজাইলো, একটা লো কস্ট ক্যাম্পেইন, ভ্যানে কইরা সে তোমার ক্যাম্পেইন করতেছে। সকালবেলা মসজিদে নামাজ পড়া মানুষের সে লিফলেট দিতেছে। আমি দেখলাম যে এক জায়গায় তার গায়ের উপরে একজন ময়লা পানি ঢেলে দিয়েছে, সে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে, সে বলতেছে আমাদের মাইরা ফেলার আগ পর্যন্ত ওকে, কোনো সমস্যা নাই। তো এই যে নিজের কজের প্রতি অনেস্ট থাকা এবং কজের পিছনে লাইগা থাকা, সেখানে এফোর্ট দেওয়া এবং তার জন্য যেই নলেজ বেস দরকার সেই নলেজ বেসটা থাকা, এইটা আমি মনে করি যে এই জেনুইননেসটা হলো হাদির সবচেয়ে বড় কোয়ালিটি। এবং আমরা যারা এই জায়গা থেকে তার ফাইটটাকে পিক করতে চাই, আমাদের এই জেনুইননেসটাকে নিতে হইব, এই আন্ডারস্ট্যান্ডিংটাকে আত্মস্থ করতে হইব এবং এর পিছনে লাগে থাকতে হবে, এফোর্টটা দিতে হবে সাহসিকতার সাথে। দেখো আমরা এই আলোচনা বেশ কয়েকবার করছি যে এই যে তাকে আজকে যারা গুলি করলো তারা কি অ্যাচিভ করতে চাইলো। আমরা যদি তাদের এই অ্যাচিভমেন্টটাকে নষ্ট করে দিতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারবো? অ্যাচিভমেন্টকে নষ্ট করে দেওয়ার প্রক্রিয়াটা হলো যে তারা হাদিকে গুলি করে তার ভয়েস থামাইতে চাইছে, তার কাজকে থামাইতে চাইতেছে। কিন্তু আজকে তো আলহামদুলিল্লাহ সে তার জীবিত অবস্থার চাইতে আর মোর পাওয়ারফুল হয়ে উঠছে, তাই না? সে জীবিত অবস্থায় যত মানুষের অন্তরের মধ্যে যেটুকু গেছে, আজকে তার শাহাদাতের পরে এই দেশের সকল মানুষের অন্তরের মধ্যে সে ঢুকছে। তার কজটা আজকে একটা জেনারেলাইজ কজ হিসেবে দাঁড়াইছে, তাই না? তো এইটা এই যে এই সাহসিকতাটাকে আমাদের রেপ্লিকেট করতে হইব, ঘরে ঘরে রেপ্লিকেট করতে হবে, প্রত্যেক অ্যাক্টিভিস্টের মধ্যে রেপ্লিকেট করতে হইব, এই অনেস্টিরে রেপ্লিকেট করতে হইব, তার এই যে কনসিস্টেন্টলি লেগে থাকার যে অধ্যবসায়, এটাকে আমাদেরকে রেপ্লিকেট করতে হবে। এবং আমরা এটাকে যদি রেপ্লিকেট করি, এই কালচারাল ফাইটটাকে, এই আইডেন্টিটিটাকে, আমার মুসলমান আইডেন্টিটি, এটার উপরে দাঁড়াইয়া আমার সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার রিকনস্ট্রাকশন, এটারে যদি আমি ধারণ করি, আত্মস্থ করি এবং এটার জন্য আমরা কাজ করি, তাহলে দিস জেনারেশন উইল মেক এ ডিফারেন্স ইন ফিউচার। এবং আমি মনে করি যে বাংলাদেশ এখন যে হোম কামিংয়ের মধ্যে আছে, এই যে কালচারাল এবং জেনারেশনাল ফাইট, এইটার মধ্যে এটাকে আমরা প্রপারলি নেভিগেট কইরা একটা কনস্ট্রাকটিভ জায়গায় গিয়ে দাঁড়াতে পারবো যদি আমাদের তরুণ প্রজন্ম তোমার এই শিক্ষাটা এখান থেকে নেয়। না, অফকোর্স একটা জিনিস আমি মেবি একটু ট্যানজেন্ট, বাট সেটা হচ্ছে ধরেন যে ট্যানজেন্ট এবং লিটল বিট অফ ফিলোসফিক্যাল। ধরেন যে আমাদের মানুষের মানে মানুষ ইন জেনারেল আমরা কী চাই? উই ওয়ান্ট এ গুড লাইফ, একটা গুড লাইফ। যেমন আমরা মানে আমাদের সোসাইটিতে আমরা যেভাবে আমার ছেলে মেয়ে মানে আমার ছেলে যেন থাকে দুধে ভাতে, এরকম একটা ন্যারেটিভ আমাদের আছে। তারপরে যে একটা হ্যাপি লাইফের একটা পিকচার আছে যে দে লিভ হ্যাপিলি এভার আফটার। হ্যাঁ, একটা কিছু আমাদের ছকে ধরা কিছু জিনিস আছে যে আপনি সার্টেন এইজে আপনার সার্টেন থিংস হবে, সার্টেন এইজে আপনি বিয়ে করবেন, তারপর আপনার চাকরি হবে, তারপর আপনার বাচ্চা কাচ্চা হবে, তারপর আপনার আগে চাকরি হবে তারপর বিয়ে করবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপরে আপনি একটা ফ্ল্যাট করবেন, তারপরে এই যে আপনার গাড়ি হবে। তো এই যে আপনার লাইফের যেই ট্রেডিশনাল ওয়ে অফ থিঙ্কিং, Hadi was exactly the opposite. Hadi had a chance to come to USA to pursue his PhD. কিন্তু সে মানে সচেতনভাবে সেটাকে উপেক্ষা করে সে দেশে রয়ে গেছে টু ডু দিস কাইন্ড অফ ওয়ার্ক, এইরকম অ্যাক্টিভিজম করার জন্য। আমরা কিন্তু জুলাইয়ের পরে আরও অনেক তরুণের তোমার রাজনীতিতে যাইতে দেখছি। মেনি অফ দেমের মধ্যেও এই স্যাক্রিফাইসটা আছে, কিন্তু হাদির লেভেলের ইন্টিগ্রিটি এবং অনেস্টিটাকে আমরা রেপ্লিকেট করতে দেখি নাই। অনেক সিনসিয়ারিটি, যে আপনি কি সিনসিয়ার, ইন্টিগ্রিটি এবং Yeah, ইউ নো হোয়াট ইউ আর ডুইং। এক্স্যাক্টলি। কিন্তু তোমার পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মানে যে কেউ যদি মনে করে যে আমি দেশ, জাতি এবং উম্মার জন্য কন্ট্রিবিউশন করব, তাহলে তার চিন্তারে যদি টু মাচ ব্যক্তিগত ইন্টারেস্ট ম্যাক্সিমাইজ করার জন্য ব্যবহার করে, তাহলে তো সে উম্মার কাজ করতে পারবে না, তাই না? তো এইখানে ডিফারেন্ট পিপল উইল মানে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করবে, ডিফারেন্ট ওয়েতে ডিসিশন মেক করবে, কিন্তু একটা বটম লাইন প্রিন্সিপাল হলো যে আমি যদি মানে কালেকটিভ গুডসের জন্য কন্ট্রিবিউশন করতে চাই, তাহলে আমার নিজের পার্সোনাল ইন্টারেস্টকে ম্যাক্সিমাইজ করার যে সেলফিশ অ্যাটিটিউড,
এইটাকে আমার কোথাও না কোথাও বাদ দিতে হবে, কোথাও না কোথাও এটাকে কাট করতে হবে, কোথাও না কোথাও এটাকে কমাইতে হবে, না হলে আমি আসলে কখনোই কালেকটিভ গুড এবং উইলের জন্য ভালো কিছু করতে পারবো না। কিন্তু আপনার কি মনে হয় না হাদি আমাদের জন্য বা আমাদের যারা ইয়াং আছে যারা হাদিকে ফলো করতে চায় তাদের জন্য খুব খুব হাই একটা বার সেট করে গেছে? ডেফিনেটলি এটা ধরো অনেক বড় অনেক বড় বার, কিন্তু এখানে আমি প্র্যাগমেটিক হব, আমি বলবো যে ইট ইজ নট নেসেসারি যে এভরিবডি উইল টেক দ্য সেম পাথ, সবাই একই বার করবে, কিন্তু প্রত্যেকেই তার যার যার জায়গা থেকে যতখানি করা সম্ভব ততখানি করবে, অ্যান্ড দেন তোমার এটা সাম আপ হবে উইথ মেনি থিংস। ধরো সমাজে কখনোই এটা হয় না যে সব মানুষ একই কাজ করার জন্য ইকুয়ালি ফিট অথবা একই কাজ করার জন্য তোমার দ্য বেস্ট। তো ডিফারেন্ট পিপল তোমার ডিফারেন্ট জায়গা থেকে নেবে। এখানে আমি প্রফেশনাল হওয়াটা বেটার বলে মনে করি, যার যেখানে এক্সপার্টিস আছে সে সেই জায়গা থেকে হাদির এই বাংলাদেশপন্থী রাজনীতিরে কন্ট্রিবিউশন করে। এই যে আপনার এই যার যেখানে এক্সপার্টিস আছে এইখানে হাদির একটা ইন্টারেস্টিং কমেন্ট আছে। ও সম্ভবত কোনো একটা স্পিচে ও বলতেছে যে কিছু পোলাপান তার কাছে এসে বলতেছে যে ভাই আমি জান দিয়ে দেবো, ভাই কী করতে হবে বলেন, জান দিয়ে দেবো। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমাদের তো অনেক স্কিল লোক দরকার, ধরো ওই ছেলেটা সম্ভবত ফটোগ্রাফি করে এরকম কিছু। বলছে ঠিক আছে তোমাকে আমি একটা ফটোগ্রাফি কোর্সে ভর্তি করে দিই, তুমি এটা করে তুমি একটা টপ ফটোগ্রাফার হও, তাহলে তুমি আমাদের কাজে লাগবে। সে বলছে না ভাই এটা তার চাইতে বরং জান দিব আর কি, তার চাইতে বরং আমি জান দিয়ে দিব। হ্যাঁ, এবং দ্যাটস ইম্পর্টেন্ট, সামটাইমস তোমার এই ফাইটটা আসলে লং শট। এবং এটা আল্লাহ ব্লেসড হাদি উইথ ক্ল্যারিটি অফ থট, এবং জিনিসগুলোকে যেভাবে সে রিয়েলাইজ করতো এবং যেটাকে সে আর্টিকুলেট করতে পারতো। এবং হাদি সেখানে বলতেছে যে আমাদের তো আসলে উই নিড টপ প্রফেশনালস, যে ওই একই স্পেসে হাদি বলতেছে যে আমরা যাদের সাথে ফাইট করতেছি সে হয়তো বাংলাদেশের টপ 10-এর মধ্যে একজন, তার প্রফেশনে সে হয়তো ভিডিওগ্রাফি করে, ভিডিওগ্রাফিতে সে টপ 10-এর মধ্যে একজন, যার সাথে আমাদের ফাইট। আর আমি কাকে নিয়ে ফাইট করতেছি? না, আমি এটা সে আরেকটা জায়গাটা বলতেছে, শাপলা ভার্সেস শাহবাগ যখন বলতেছে তখন সে বলতেছে যে শাহবাগে যারা দাঁড়াইছে তাদের অনেকে হলো তোমার থার্ড জেনারেশন গ্র্যাজুয়েট, শাপলায় যারা আসছে হয়তো ফার্স্ট জেনারেশন গ্র্যাজুয়েট। দ্যাটস তোমার ডিফারেন্স বিটুইন দিস টু গ্রুপ। তো আমার বোধ হয় যে না, ট্রু, এই ফাইটটা কিন্তু এখানে আমি আউল বি রিয়ালিস্টিক যে ডিফারেন্ট পিপল উইল টেক ইট ফ্রম এ ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট অ্যাঙ্গেল, অ্যান্ড দ্যাটস পারফেক্টলি ফাইন। তোমার প্রত্যেকেরই একই জায়গা থেকে আসতে হবে, একই কাজ করতে হবে, নট নেসেসারি, কিন্তু দ্য অনেস্টি, you need the same level of honesty, the humility, you need the same level of humility, the commitment, you need the same level of commitment, তাইলে পরে তুমি কন্ট্রিবিউশন করতে পারবা, কিন্তু কন্ট্রিবিউশনের জায়গাটা ডিফারেন্ট। এক্স্যাক্টলি, এই হিউমিলিটির জায়গাটাতে আপনি দেখবেন হাদি প্রায় ওর বিভিন্ন জায়গাতে ও বলছে যে ও বলছে যে মনে হয় 1 লাখ মানুষ আমার কাছে এসে বলছে, হাদি বলতেছে যে মনে হয় প্রায় 1 লাখ মানুষ আমার কাছে এসে বলছে যে তোমাকে কিন্তু এরকমই থাকতে হবে। তার এই যে অনেস্ট থাকাটা, ফেম যখন আসে, যখন নেম রিকগনিশন হয়, তখন অ্যারোগেন্ট হয়ে না যাওয়া, এইটা মানুষজন এটা ফিল করে না। তোমার ক্ষমতার সাথে, টাকার সাথে, তারপর হচ্ছে তোমার নেম এবং ফেমের সাথে মানুষের সুযোগ সুবিধা এবং এটাকে অ্যাবিউজ করার যে অপরচুনিটিসগুলো তৈরি হয়, সেটার মধ্যে এটা তোমার সেম লেভেল অফ হিউমিলিটি এবং ইন্টিগ্রিটি ধরে রাখাটা একটা বিশাল চ্যালেঞ্জ। তুমি ধরো এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, আর পার্সোনাল লাইফের যে স্ট্রাগল তার সাথে তোমার এই কালেকটিভ পলিটিক্যাল গোলকে অ্যালাইন করা, এইটা একটা বিশাল চ্যালেঞ্জ। তো এই দুইটা জায়গাতেই সে যেভাবে সাকসেসফুলি এটাকে ডিল করছে, এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। ইটস ভেরি এক্সট্রাঅর্ডিনারি, তো আমার বোধ হয় যে এইটাকে রেপ্লিকেট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু কাজের ক্ষেত্রে ডিফারেন্ট পিপল উইল ডু ডিফারেন্ট এরিয়া। আই থিঙ্ক একটা জিনিস বলে হয়তো আমরা এই পর্বটা শেষ করবো, সেটা হচ্ছে যে আপনার এই যে একদম একটা গ্রাম থেকে, যেমন হাদির বাবার নাম আমরা কয়জন জানি? আমরা কেউ জানি না। আমরা এখন জানি যে হ্যাঁ, হাদি হচ্ছে বেসিক্যালি ওর বাবার নাম ওসমান, ওর আসলে ওর নাম কিন্তু ওসমান, কিন্তু পরে সব জায়গায় ও হাদি হিসেবে পরিচিত হয়ে গেছে, ওসমান বিন হাদি। তো যাই হোক, তো আমি যেটা এখানে পিক করতে চাই পয়েন্টটা, সেটা হচ্ছে যে এই যে একদম অজপাড়া গ্রামের একজন মাদ্রাসা শিক্ষক যে খুতবা দিতেন, এবং ওর মা যার কোনো ফর্মাল এডুকেশন নাই, তারা যে এরকম একটা এরকম একটা ছেলে তারা রেইজ করলো, তার হচ্ছে যে উই অল হ্যাড দ্য পোটেনশিয়াল। যারা প্যারেন্টস আছে, যারা মনে করে যে না, আমি তো একটা অজপাড়া গ্রামে থাকি, আমি কি করতে পারবো, আমার পক্ষে কি করা সম্ভব, বা যার ক্যাপাসিটি
অ্যাপারেন্টলি মনে হচ্ছে খুব কম, তারাও যে একটা বিরাট ডিফারেন্স মেকার হইতে পারে, এটা হাদি হচ্ছে সেটার এক্সাম্পল। True. ইসলামিক হিস্ট্রিতে তোমার এরকম এক্সাম্পল প্রচুর আছে। তোমার ইমাম গাজ্জালির বাবা তোমার একজন ছোটখাটো ব্যবসায়ী ছিলেন, কিন্তু ওনার খুব ফর্মাল এডুকেশন ছিল না, পড়াশোনা ছিল না, কিন্তু ওনার খুব ইচ্ছা ছিল যে ওনার সন্তান আলেম হবে। তো উনি কিছু টাকা ওনার এক বন্ধুর কাছে দিয়ে গেছিলেন, বলছিলেন যে আমি যদি না থাকি আমার ছেলে টেক কেয়ার করো। এবং ইমাম গাজ্জালি খুব ছোটোবেলায় ওনার বাবা মারা যায়, অ্যান্ড দেন তোমার তার বাবার সেই ফ্রেন্ড তাদেরকে নিয়ে পড়াশোনা করাইছে। And at the end of the day, right, he came out as a very big scholar. তো বহু জায়গায় আমার বোধ হয় যে মানে বাবা মা হিসাবে সন্তানের জন্য বাবা মার যে ড্রিম, খুলুসিয়াতের সাথে বাপ মা যেটা চায়, তাই না, মানে সেটা ইম্পর্টেন্ট। কিন্তু এটা হচ্ছে আমি যেটা চাইবো কনসিস্টেন্টলি এটা করতে হবে। মানে তুমি যদি আমার চাওয়া এবং আমার কাজের মধ্যে কনফ্লিক্ট থাকে, তাহলে তুমি এই আউটপুটটা পাবা না। আমি খুব অসাধারণ একটা এক্সাম্পল দিয়ে শেষ করি, সেটা হলো যে এটা আমার এক পরিচিত লোক, তার অফিসের একজন এখানে আমেরিকাতে। তো সে কোনোদিন বাস্কেটবল খেলতো না, তো হঠাৎ করে একদিন তারা দেখতেছে সে বাস্কেটবল খেলতেছে। তারা জিজ্ঞাসা তুমি বাস্কেটবল খেলতেছো কেন? আমি চিন্তা করে দেখলাম যে আমার ছেলেটা আমি বাস্কেটবল প্লেয়ার বানাবো, অ্যান্ড দ্যাটস ওয়াই আই স্টার্টেড প্লেইং দিস। সো দিস ইজ ইম্পর্টেন্ট যে তোমার ড্রিম এবং তোমার কাজ এই দুইটা একটা আরেকটার সাথে তোমার কনসিস্টেন্ট থাকতে হবে, যদি এই কনসিস্টেন্সি যদি না থাকে তাহলে তুমি সাকসেসফুল হবে না। দেখো আজকে হাদি যে জায়গায় এসে দাঁড়াইছে, তার এই সাকসেসের কারণ হলো যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে হি ইজ নট লস্ট, তাই না, বরং সে প্রিসাইসলি যেই টার্গেটে সে কাজ করতে চাইছে সেই টার্গেটে সে কাজ করছে। এবং এই যে 1.5 বছর সে যেই অসাধারণত্ব নিয়ে যেইভাবে তার নিজের কজের জন্য কাজ করছে, এটা আই এনভি হিম ফর দ্যাট। তুমি ধরো যে মানে ইন ইউর লাইফ ইউ হ্যাভ এ টাইম, যে সময় তুমি যেটা বিশ্বাস করো, যেটা তুমি চাও, তার জন্য তোমার সর্বোচ্চ উজাড় করে তুমি কাজ করতেছো, এর চেয়ে তো অসাধারণত্ব একটা মানুষের জীবনে তো কিছু হয় না, তৃপ্তি আর একটা মানুষের জীবনে কিছু হয় না। সো হি হ্যাড দ্যাট। তো আমার বোধ হয় যে দ্যাটস ইম্পর্টেন্ট, যে আমি যেটা চাই এবং আমি যেটা করি এই দুটার মধ্যে যেন কনসিস্টেন্সি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করে। আমিন।